নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব 70 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি আগের পর্বগুলো আপনাদের সকলেরই খুব ভালো লাগছে। শুরু করছি। ঠিক কতক্ষণ পরে যে গাড়িটা তার গন্তব্যে পৌঁছলো সেটা হয়তো ওদের মধ্যে কেউই জানে না। চারজনে গাড়ি থেকে নামার পর নিশীথ বলল, এখানেই আছেন মিস্টার শর্মা। আলেক সামনে তাকিয়ে দেখলো বিস্তীর্ণ এলাকা জুড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা বহুতল IRC রয়্যাল হসপিটাল। আলেকের হাত থেকে পা কেমন যেন অবশ হয়ে আসছে। এখানেই কোনো একটা ঘরে রয়েছে নতবেশবাবু। কুহেলির মনের অবস্থাও প্রায় একই। বাবার অভাবটা ছোটবেলা থেকেই ছিল ঠিকই, কিন্তু তাকে হারানোর কষ্টটা পেতে হয়নি। কাউকে হারানোর যন্ত্রণাটা ঠিক কি কেমন হয় ওটা বুঝে ওঠার আগেই পিতা নামক ছায়াটা হঠাৎ যেন উধাও হয়ে গিয়েছিল। কিন্তু আজ তো আর সে অবুঝ নয়, নিজেকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে সে। তবুও ভেতর থেকে যেন ভেঙে যাচ্ছে। রাত্রি এক হাত দিয়ে শক্ত করে কুহেলির একটা হাত চেপে ধরল। কুহেলিকে সে এক মুহূর্ত একা ছাড়তে চায় না। নিশীথ কাউকে একটা ফোন করিয়ে এগোতে লাগলো, আর তার সঙ্গে বাকিরাও। রিসেপশনের সামনে যেতেই একজন স্থানীয় যুবক নিশীথের দিকে এগিয়ে এলো। নিশীথ তাকে দেখে বলল, ব্লেক, ডক্টর ব্রাউন এসেছেন? খোঁজ নিয়েছো তুমি? ইয়েস স্যার, আমি খোঁজ নিয়েছি। উনি এখন আসেননি, তবে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। গুড। আর পেশেন্টের রুম নাম্বার? ইয়েস স্যার, 119, 4th ফ্লোর। কোন ডক্টরের আন্ডারে আছেন উনি? মেনলি উনি ডক্টর উইলিয়ামসের পেশেন্ট, তবে বর্তমানে একটা মেডিকেল বোর্ড ওনার ট্রিটমেন্টের দায়িত্বে আছে। ওকে, গুড জব ব্লেক, ইউ ক্যান গো নাও। তোমারও অনেকটা পরিশ্রম হলো। ইটস ওকে স্যার, নো প্রবলেম। বলছিলাম স্যার, আজকের মিটিংটা কি ক্যান্সেল করে দাও? ওনাদের বলবে আমার ঠিক সময় মতো কন্ট্যাক্ট করে নেব। ওকে স্যার। ব্লেক চলে যাওয়ার পর নিশীথ বলল, আলেক, আমি কালকে ডক্টর ব্রাউনের সঙ্গে কথা বলেছিলাম। উনি BMI ডিপার্টমেন্টের হেড। উনি আমাকে সকালে ফোন করেছিলেন যে মিস্টার শর্মা এখানেই রয়েছেন। আলেকের কানে কতটা প্রবেশ করলো বলা যায় না, কারণ এখন ওর অন্য কোনো কিছু ভাবতে ইচ্ছে করছে না। কতক্ষণ নতবেশবাবু সামনে গিয়ে দাঁড়াবে সেটাই ভাবছে। কুহেলির মনেও একই উৎকণ্ঠা। আসলে পরিস্থিতিটা এরকম। অন্য কোনো কিছুর কথা বোধহয় মনে আসাটাই অস্বাভাবিক। রাত্রি যথেষ্ট উদ্বিগ্ন, কিন্তু তার মধ্যেই নিশীথের ব্যবহার যেন অজান্তেই মুগ্ধ হয়ে গেল। মনের মধ্যে নিশীথের প্রতি ওর ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মান সবটাই যেন আরও বৃদ্ধি পেল। ওরা অপেক্ষা করছে ডক্টর ব্রাউনের জন্য, কারণ এখন ভিজিটিং আওয়ার নয়, আর ভিজিটিং আওয়ার ব্যতীত কাউকে রোগীর সঙ্গে দেখা করতে দেওয়া যায় না। এই নিয়মটা পৃথিবীর সব জায়গাতে একই। বাড়ির লোক হোক আর যেই হোক, নিয়মটা বদলায় না। যদিও কিছু কিছু ক্ষেত্রে নিয়মের উল্লঙ্ঘন হয়েই থাকে, কিন্তু এক্ষেত্রে সেটা একটু মুশকিল, কারণ এতদিন যাবৎ নতবেশবাবু এখানে রয়েছেন, কিন্তু কেউ ওনার বাড়ির লোক বা পরিচিত কাউকেই দেখেনি। আলেক বা কুহেলি কারোরই যেন আর ধৈর্যের বাঁধ অটল থাকতে চাইছে না। তবে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ডক্টর ব্রাউন মিনিট 15 মধ্যেই চলে এলেন। ডক্টর উইলিয়ামস, অর্থাৎ যিনি নতবেশবাবুর মূল চিকিৎসক, তিনি এখন উপস্থিত না থাকলেও কোনো অসুবিধে হলো না, কারণ ডক্টর ব্রাউন অন্য হসপিটালের সঙ্গে যুক্ত থাকলেও ওনার মতো বিশিষ্ট চিকিৎসকের একটা আলাদা প্রতিপত্তি তো থাকবেই। ডক্টর ব্রাউনের সুবাদেই ওদের আর ভিজিটিং আওয়ার পর্যন্ত প্রতীক্ষা করতে হলো না। নিয়ম উল্লঙ্ঘন করাটা অনুচিত হলেও বিশেষ কিছু পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা আর অনুচিত বলে মনে হয় না। তীব্র উৎকণ্ঠার সঙ্গে ওরা ডক্টর ব্রাউনের সঙ্গে এগিয়ে চলল ডক্টর লুইসের কেবিনের দিকে। ডক্টর লুইস ডক্টর উইলিয়ামসের জুনিয়র, আর যে মেডিকেল বোর্ডটা এখন নতবেশবাবুর চিকিৎসার দায়িত্বে রয়েছেন তার একজন সদস্যও। ডক্টর লুইসের কেবিনে 2nd ফ্লোর। ওনার কেবিনের সামনে গিয়ে ডক্টর ব্রাউন একবার নক করি দরজাটা খুলে বললেন, গুড মর্নিং ডক্টর লুইস, আসতে পারি? ডক্টর লুইস একটা কেস ফাইল স্টাডি করছিলেন। নিজের কেবিনের দরজায় এত সকাল সকাল ডক্টর ব্রাউনকে দেখে একটু অবাক হলেন, তবে এটুকু বুঝতে কোনো অসুবিধা হলো না ডক্টর ব্রাউন নিজে এসেছেন মানে নিশ্চয়ই কোনো বিশেষ প্রয়োজন হবে। ডক্টর লুইস হাসি মুখে উঠে দাঁড়িয়ে বললেন, গুড মর্নিং স্যার, প্লিজ কাম ইন, বসুন। ডক্টর ব্রাউনের সঙ্গে ওরাও প্রবেশ করলো কেবিনে। ডক্টর ব্রাউন কোনো ভনিতা না করেই কথা শুরু করলেন, লিসেন ডক্টর লুইস, আমি একটা বিশেষ প্রয়োজনে তোমার কাছে এসেছি, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। ইয়েস স্যার, আমি উইলিয়ামসকে ফোন করেছিলাম, বাট হি সেড দ্যাট হি ইজ আউট অফ টাউন রাইট নাও। ইয়েস স্যার, উনি একটা সেমিনার অ্যাটেন্ড করতে গেছেন ম্যানচেস্টারে। আই নো দ্যাট। লিসেন, আমি যে কারণে তোমার কাছে এসেছি, তোমাদের একজন ইন্ডিয়ান পেশেন্ট নিশীথ, ওনার নামটা যেন নিশীথ, ওনার নামটা কি যেন? শেষের কথাটা নিশীথের উদ্দেশ্যে ছিল, সেটা বলাই বাহুল্য, কিন্তু নিশীথ উত্তর দেওয়ার আগে আলেক উত্তর দিল, নতবেশ, মিস্টার নতবেশ শর্মা। ইয়েস মিস্টার শর্মা, ওনার ফ্যামিলি ওনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি উইলিয়ামসকে ব্যাপারটা বলেছিলাম, সে বলল তোমার কাছে আসতে। নো প্রবলেম স্যার, বাট আমরা যতদূর জানি ওনার ফ্যামিলিকে তো উনি কিছু জানাননি। ইনফ্যাক্ট আমি নিজেও কয়েকবার ওনাকে বলেছিলাম ওনার ফ্যামিলিকে কন্ট্যাক্ট করার জন্য, বাট এভরি টাইম উনি এড়িয়ে গেছেন। তারপরেও আমরা জানতে পেরেছি ডক্টর, আর সেই জন্যই ছুটে এসেছি।
কথাটা আলেক বলেছে। ডক্টর লুইস একটু জিজ্ঞাসু দৃষ্টিতে আলেকের দিকে তাকালে কুহেলি বলল, হি ইজ আলেক শর্মা অ্যান্ড আই এম হিজ ওয়াইফ মিসেস কুহেলি আলেক শর্মা। মিস্টার নথবেশ শর্মা ইজ আওয়ার ফাদার। প্লিজ ডক্টর, আমরা ওনার সঙ্গে দেখা করতে চাই। ওকে, নো প্রবলেম। স্যার যখন নিজে পারমিশন দিয়েছেন তখন আমার কোনো আপত্তি নেই। ডক্টর ব্রাউন এবার একটু কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, বাই দ্য ওয়ে, ওনার কি হয়েছে? গ্যাস্ট্রিক ক্যান্সার। শব্দ দুটো যেন আলেকের মর্মে গিয়ে আঘাত হানল। আবারও সেই ক্যান্সার ছিনিয়ে নিতে চাইছে তার প্রিয় মানুষটাকে। ও আই সি। ওকে দেন, তুমি ওনাদেরকে একটু পেশেন্টের সাথে দেখা করার ব্যবস্থা করো। সিওর স্যার, আসুন আমার সঙ্গে। ডক্টর লুইস নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ডক্টর ব্রাউনও উঠে দাঁড়িয়ে বললেন, ডক্টর লুইস প্লিজ টেক কেয়ার অফ দেম। সিওর স্যার। ওকে নিশিত, আই হ্যাভ ডান মাই জব, নাও আই হ্যাভ টু গো। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ডোন্ট কল মি ডক্টর, I don't like that. Okay, sorry uncle. Good boy. Okay, I am running late. নবীনের কথা পরে শুনবো তোমার কাছে। ডক্টর ব্রাউন চলে গেলেন। ডক্টর লুইস ওদেরকে নিয়ে এগোতে লাগলেন নথবেশবাবুর রুমের দিকে। রুম নাম্বার 119, 4th ফ্লোরের একদম শেষ প্রান্তে আলাদা একটা রুম। রুমের সামনে এসে ডক্টর লুইস বললেন, আসুন। আলেকের পা দুটো যেন আর চলছে না, পাথরের মতো ভারী হয়ে এসেছে, নড়বার শক্তিটুকুও যেন নেই। কুহেলির পরিস্থিতিও প্রায় একই, কিন্তু তাও নিজেকে সংযত করে এগিয়ে এসে আলেকের একটা হাত ধরল, যেন নিঃশব্দে সবার অলক্ষ্যে বলতে চাইল, ভয় পেও না, পাশে আছি। বন্ধ দরজার ওপারে রয়েছে নথবেশবাবু। ওদের মাঝখানে শুধু একটা দরজার ব্যবধান, কিন্তু এই সামান্য ব্যবধানটুকুও যেন সহস্র যোজন মনে হচ্ছে আলেকের কাছে। ডক্টর লুইস ওদের দাঁড়িয়ে থাকতে দেখে ওদের মনস্থিতি হয়তো কিছুটা আন্দাজ করতে পারল। সারাটা দিন তো তাদের রুগী আর পরিবারকে নিয়ে কেটে যায়, এরকম পরিস্থিতি তাদের কাছে নতুন কিছু নয়। ডক্টর লুইস এগিয়ে এসে আলেকের কাঁধে একটা হাত রেখে বললেন, বি স্ট্রং, প্লিজ কাম ইন। ডক্টর লুইস দরজাটা খুলে প্রবেশ করলেন রুমে। আলেক আর কুয়েলিও কম্পিত পায়ে প্রবেশ করল। রাত্রিও এগোচ্ছিল, কিন্তু হঠাৎ বাধাপ্রাপ্ত হয়ে থেমে দাঁড়ালো। পিছন ফিরে দেখল নিশীথ ওর হাতটা ধরে রয়েছে। এখন যাবেন না। রাত্রি আর দ্বিতীয় কোনো কথা না বলে পিছিয়ে এলো। নিশীথ কেন বাধা দিয়েছে প্রথমে না বুঝলেও এখন বুঝতে পারছে। নথবেশ বাবুর সঙ্গে এই সময়টা আলেক আর কুহেলির প্রয়োজন। কত কথারা হয়তো জমে রয়েছে। নিশীথ আর রাত্রি বাইরে রয়ে গেল, আর আলেক আর কুহেলি ডক্টর লুইসের সঙ্গে প্রবেশ করলো রুম নাম্বার 119-এ। বিরাট সুসজ্জিত একটা ঘর। মেডিকেল সরঞ্জামগুলো না থাকলেও হয়তো বিশ্বাস করাই কঠিন হতো না এটা একটা হসপিটালের রুম। ঘরের মাঝখানে একটা মাঝারি মাপের বেড, আর সেই বেডে শুয়ে আছেন নথবেশবাবু। আলেকের পা জোড়া যেন আবার প্রস্তরে রূপান্তরিত হয়ে গেল। অন্তরে যেন বেদনাগুলো ঝড় তুলছে। কুহেলি নিজেকে এই পরিস্থিতির জন্য কিছুটা প্রস্তুত করলেও এতটা হয়তো আশা করেনি। বিছানায় যে মানুষটা শুয়ে রয়েছেন তাকে চেনা যেন বড্ড দুষ্কর মনে হচ্ছে। একই চেহারা হয়েছে তার। কোথায় সেই সৌম্যকান্তি চেহারা? অস্থিতার দেহটার দিকে তাকিয়ে যেন তাকাতে পারল না কুহেলি। ভেঙে পড়ল কান্নায়। আর আলেক, তার যেন সব অনুভূতিগুলো আরও একবার হারিয়ে যাচ্ছে কোনো এক অজানায়। কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তার মধ্যে, যেন কোনো নির্জীব জড় পদার্থ। ডক্টর লুইস এগিয়ে গিয়ে হাসি মুখে ডাকলেন, গুড মর্নিং মিস্টার শর্মা, হাউ আর ইউ ফিলিং টুডে? নথবেশবাবু চোখ দুটো বন্ধ করে শুয়েছিলেন। ডক্টর লুইসের আওয়াজে চোখ মেলে একটা শীর্ণ হাসি ঠোঁটের কোণে এনে বললেন, ফাইন ডক্টর, গুড মর্নিং। উনি আলেক আর কুহেলি কাউকেই লক্ষ্য করেননি। আসলে ওরা যেখানে আসতে পারে সেটাও তো ওনার ধারণার বাইরে। ডক্টর লুইস বললেন, আপনার জন্য সারপ্রাইজ আছে। নথবেশবাবু একটু ম্লান হেসে বললেন, আমার জন্য আর কি সারপ্রাইজ, নিজেই দেখুন। ডক্টর লুইস একটু সরে গিয়ে আলেক আর কুহেলির দিকে ইশারা করলেন। নথবেশবাবু কোনো ওরকম উত্তেজনা বা আকর্ষণ ছাড়াই তাকালেন, কিন্তু ওদের দেখে যেন আশ্চর্য হলেন, তেমনই ভীত হলেন। যে পরিস্থিতির সম্মুখীন হওয়ার থেকে এড়ানোর জন্য তিনি সবটা অলক্ষ্যেই রেখে দিয়েছিলেন, সেই পরিস্থিতি তার সামনে এসে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত এই এক একটা ঘরে আবদ্ধ থেকে ওদের কথাই ভাবতেন তিনি। একটা বার একটু চোখের দেখা দেখতে চাওয়ার ইচ্ছে দমন করেছেন বহুবার। আজ ওদের সামনে দেখে খুশি তিনি হয়েছেন। এতদিন পর নিজের সন্তানদের কাছে পেলে কে না খুশি হয়, কিন্তু সেই খুশির থেকেও বেদনার ভারটা অনেক বেশি। কুহেলির চোখের জল আর আলেকের ভাবলেশীন মূর্তি তিনি যেন সইতে পারছেন না। এই দুঃখ পরিস্থিতিটাই যেন তিনি এড়িয়ে যেতে চেয়েছিলেন। ডক্টর লুইস একটু এগিয়ে গিয়ে নথবেশবাবুকে বললেন, সব কিছু থেকে পালানো যায় না, একদিন না একদিন থামতেই হয়। আপনি কথা বলুন, আমি আসছি। যাওয়ার সময় আলেকের কাঁধে একটা হাত রেখে গেলেন, আর তার সঙ্গে উপস্থিত নার্সটিকেও তার সঙ্গে যাওয়ার নির্দেশ দিলেন। নথবেশবাবু ওনার চোখের কোণে জমে থাকা বাষ্পগুলোকে অশ্রুবন্ধুতে রূপান্তরিত হওয়ার আগেই সামলে নিয়ে সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, শেষ পর্যন্ত চলেই এলি তাহলে? ভাবলাম একটু লুকোচুরি খেলবো, সেটাও করতে দিলি না।
আলেক কোনো কথা বলল না, স্থির দৃষ্টিতে চেয়ে আছে নতবেশবাবুর জীর্ণ রুগ্ন দেহটার দিকে। নতবেশবাবু আলেকের চোখের দিকে তাকিয়ে ভয় পেলেন। কোনো অভিব্যক্তি নেই কেন সেখানে? যে ভয়টা তিনি পেয়েছিলেন সেটাই হতে চলেছে। আলেক নিঃশেষ হয়ে যাচ্ছে ভেতরে, তাই তো বাইরের আবরণটা এমন কঠিন হয়ে উঠেছে। বহু কষ্টে নিজের কষ্টগুলো চেপে রেখে খুব স্বাভাবিকভাবে যেন কিছু হয়নি এমন সুরে আবারও বললেন, কবে এলি তোরা? আলেক তবু নিরুত্তর, আর কুহেলির চোখে চলেছে নিঃশব্দ অশ্রুবর্ষণ। নতবেশবাবু এবার কুহেলিকে উদ্দেশ্য করে বললেন, এতদিন পর দেখা হলো, এভাবে চোখের জল ফেলছো কেন বলো তো? তোমার হাসির মুখটাই আমার বেশি ভালো লাগে বেটা। কুহেলি আর পারল না, ছুটে গিয়ে জড়িয়ে ধরল শায়িত নতবেশবাবুকে। চোখের জলগুলো কেমন যেন বেহায়া হয়ে উঠছে, হাজার বারণ সত্ত্বেও বয়ে চলেছে বাঁধন ভাঙা নদীর মতো। নতবেশবাবুর চোখেও কোনাও দুটো ভিজে এলো, আর দুর্বল শীর্ণ একটা হাত কুহেলির মাথায় রেখে বললেন, কাঁদছো কেন? চোখের জলগুলো বড্ড দামি, এত সহজে খরচা করো না। কুহেলি ওনার বুক থেকে মাথা তুলে বললেন, কেন করলে তুমি এটা আমাদের সঙ্গে? কেন? কি উত্তর দেবেন তিনি এই প্রশ্নের? কেন করেছেন সেটা তো তিনি জানেন, কিন্তু যে কারণে করেছিলেন সেটা আর পূর্ণ হলো কোথায়? সেই তো নিজের ছেলে মেয়ে দুটোকে চোখের সামনে কষ্ট পেতে দেখছেন। কুহেলির চোখের জলটুকু মুছে দিয়ে বললেন, তুমি কারণটা হয়তো জানো, তাই না? কুহেলি নীরবে ঘাড় নাড়ল। নতবেশবাবু অল্প হেসে বললেন, ডায়েরিটা পড়ে ফেলেছে বুঝি? এবার কুহেলি শুধু ঘাড় নেড়ে সায় দিলেন। নতবেশবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, খুব কি ভুল করেছিলাম বলো তো? এবার আর কুহেলি উত্তর দিতে পারল না, কারণ উত্তরটা ভেসে এলো আলেকের কাছ থেকে। না, একদম ভুল করোনি তুমি ড্যাড, তুমি একদম ঠিক কাজ করেছো। নতবেশবাবু তাকিয়ে দেখলেন আলেকের অনুভূতিহীন চোখ দুটোয় ধীরে ধীরে বাসা বাঁধছে একরাশ বেদনাক্লিষ্ট অভিমান। কিছু বললেন না তিনি, শুধু একটা আলগা হাসির রেশ নিয়ে চেয়ে রইলেন আলেকের দিকে। আলেক কঠিন স্বরে বলতে শুরু করলো, তুমি কি ভুল করতে পারো? ভুল তো আমরা করেছি, আমি করেছি, আমার তো সবটাই ভুল, তাই তো তোমরা সবাই আমাকে একা করে দিয়ে যেতে চাও। কুহেলি উঠে দাঁড়ালো, আলেকের একটা হাত ধরে অনুনয়ের সুরে বলল, এভাবে বলো না আলেক, প্লিজ একবার ড্যাড। কুহেলির কথা শেষ হলো না। আলেক তার আগেই বলল, কেন কুহেলি, আমি ভুল কি বলছি? সবাই নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে নেয়, আমি কিসে কষ্ট পাবো, আমি কোনটায় আনন্দ পাবো, সেটাও সবাই নিজের মতো করে ঠিক করে নেয়। কেন আমি কি? আলেকের অভিমান ও কথাগুলোর মধ্যে হঠাৎ নতবেশবাবু স্মিত হেসে বলে উঠলেন, এতটা রাগ করেছিস, একবার ড্যাড বলেও ডাকলি না। আলেকের এতক্ষণের সংযম, এত কষ্টে ধরে রাখা বাঁধ যেন এই ছোট্ট কথা দুটোই নিমেষে ভেঙে পড়ল। নোনা জলগুলো আর কোনো নিষেধ মানল না, মুক্ত বাড়িধারার মতো ঝরে পড়তে লাগলো। নতবেশবাবু কষ্ট করে একটু উঠে বসলেন, আলেকের দিকে তাকিয়ে বললেন, রাগ অভিমানগুলো না হয় পরে করিস, আগে একটু কাছে আসবি না? আলেক দ্রুত পদে এগিয়ে গিয়ে নতবেশবাবুর বুকে মাথা রেখে দু হাত জড়িয়ে ছোট্ট ছেলের মতো কান্নায় ভেঙে পড়ল। নতবেশবাবুও উষ্ণ জলকণাগুলোকে রুদ্ধ করার আরও কোনো চেষ্টা করল না। এতদিন পর তার আলেককে কাছে পেয়ে তার নিজের মনটাও যেন সমস্ত কষ্টের মাঝে কিছুটা শান্তি অনুভব করল। আলেকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন পরম স্নেহে। সেই স্নেহের স্পর্শ যেন আলেকের মনটাকে শান্ত করার পরিবর্তে আরও তীব্র এক ভয়ের মুখে ঠেলে দিল, হারিয়ে ফেলার ভয়। রাত্রি বাইরে দাঁড়িয়ে সেই কখন থেকে পায়চারি করেই চলেছে, একবার এদিক থেকে ওদিকে যাচ্ছে তো আর একবার ওদিক থেকে এদিকে আসছে। নিশীথ চুপচাপ করে বসেছিল। এভাবে রাত্রিকে ক্রমাগত পায়চারি করতে দেখে বলল, সকালের ওয়ার্কআউটটা কি এখানেই সেরে ফেলছেন? রাত্রি একটু চমকে উঠে বলল, হ্যাঁ, কি বললেন? বললাম এত পায়চারি না করে একটু বসুন না। রাত্রি নিশীথের প্রথম কথাটাও শুনেছিল, তবে একটু ভাবনায় মগ্ন থাকায় অতটা বুঝতে পারেনি। নিশীথ ফোনে কিছু একটা করছে মাথা নিচু করে। রাত্রি গিয়ে নিশীথের পাশে বসলো। ডক্টর ব্রাউন আপনার পরিচিত? নিশীথ ফোন থেকে মাথা না তুলেই উত্তর দিল, হ্যাঁ, আমার ড্যাডের ফ্রেন্ড। ও। রাত্রি চুপ করে গেল, আর কিছু বলল না। নিশীথ এখনও সেই ফোনের দিকেই তাকিয়ে আছে, কি যেন একটা করেই চলেছে। রাত্রির একটু খারাপ লাগলো, একবারও নিশীথ ওর দিকে তাকালো না। তবে এখন এইসব নিয়ে মন খারাপ করার সময় নয়। রুমের বন্ধ দরজাটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। কি হচ্ছে ভেতরে কে জানে। ভিতরে অবশ্য এখন পিনপদর নীরবতা বিরাজ করছে। অশ্রুসিক্ত আবেগী মুহূর্তগুলো পেরিয়ে এখন তিনটে মানুষ মুখোমুখি বসেছে, যেন কোনো অন্তিম বিচার সভা। নতবেশবাবু কুহেলির দিকে তাকিয়ে হাসি মুখে বলার চেষ্টা করলেন, কুহেলি বেটা,
তুমিও রাগ করেছো বুঝি? কুহেলি কোনো কথা বলল না, চোখের জলগুলোকে অনেক কষ্টে দমিয়ে রেখেছে। আবার যে কখন নির্লজ্জের মতো ঝরে পড়বে কে জানে। নতরেশবাবু একটু ম্লান হেসে আবার বললেন, এত রাগ করেছিস তোরা দুজনে? এবার আলেক মুখ খুলল। নিজের তপ্ত জলের ধারাগুলোকে সংযত করে নিয়েছে সে। আলেক কথা বলল বটে, তবে উত্তর দিতে নয়, পাল্টা একটা প্রশ্ন করতে। তুমি আমাদের জানাওনি কেন ড্যাড? নতরেশবাবু খুব সহজভাবেই উত্তর দিলেন, কুহেলি বলেনি তোকে? ও তো জানে আমি কেন তোদের বলিনি। আমার মেয়েটা এত বুদ্ধিমতী, আমি তো ভুলিয়ে গিয়েছিলাম। বোকার মতো ডায়েরিটা ওখানেই রেখে এসেছিলাম। ড্যাড প্লিজ, তুমি কি করে ভাবতে পারলে এটা? এত বড় একটা ডিসিশন তুমি এমনিই নিয়ে নিলে? এই যে কষ্টটা পাচ্ছিস, এটাই তো চাইনি আমি আলেক। আর তুমি যেটা করতে চেয়েছিলে তাতে আমাদের কষ্ট হতো না? হতো, কিন্তু কম হতো। আমাকে এইভাবে দেখে যে কষ্টটা পাচ্ছিস সেটা তো পেতে হতো না। কুহেলি এতক্ষণ শুধুই শুনছিল, কিন্তু এবার আর চুপ করে থাকতে পারল না। এটা তোমার ভুল ধারণা ড্যাড। আমি মানছি তুমি আমাদের কথা ভেবেই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি ড্যাড, তোমার সিদ্ধান্তটা ভুল ছিল। আমি একবারের জন্য কি ভেবে দেখেছিলে? তুমি কি একবারের জন্য ভেবে দেখেছিলে? যদি কথাটা শেষ করতে পারলো না কুহেলি। আসন্ন ওই অসম্ভব দুরূহ মুহূর্তটার কথা সে ভাবতেও চায় না। নতরেশবাবু কিছু বলতে পারছেন না। কী বা বলবেন তিনি? সত্যিই তো আজ যেন মনে হচ্ছে ছেলে মেয়ে দুটোকে কষ্ট দিতে না চাওয়ার অভিলাষ থেকেই যেন আরও বেশি করে কষ্ট দিয়ে ফেলেছেন। চোখের কোণে দুফোঁটা জল যেন চিকচিক করে উঠল, গলাটাও কেমন যেন বুঝে আসছে। ধরা গলায় বললেন, বুড়োটাকে একটু ক্ষমা করতে পারবি না তোরা? এভাবে রাগ করেই থাকবি তোরা? সময় যে বড় কম আমার হাতে। এই একটা কথা যেন আলেক আর কুহেলির অন্তরটা ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য যথেষ্ট। কুহেলি যেন নিজের যন্ত্রণাটা আড়াল করার জন্য কপট রাগের আড়ালে মুড়ে নিল নিজের শব্দগুলোকে। আর একবারও যদি তোমার মুখে এই কথাগুলো শুনি, তাহলে আমি সত্যি সত্যি আর কোনোদিনও তোমার সঙ্গে কথা বলবো না ড্যাড। আর তোমার যে জুনিয়র শর্মা আসছে তাকেও বলে দেবো তোমার সঙ্গে একটাও কথা না বলে। নতরেশবাবু একটু আলগা হাসলেন। মেয়েটা তাকে কেমন ধমকাতে চাইছে, কিন্তু সেটাও ঠিক মতো পারছে না। অন্তরের তীব্র বেদনাগুলো হাজার আড়াল পেরিয়ে ঠিক নিজের অস্তিত্বে জানান দিয়ে যাচ্ছে। প্রথমটায় নতরেশবাবু কুহেলির কথাগুলো অতটা খেয়াল করেননি, কিন্তু পরই মুহূর্তেই মনে হলো, কি বলল কুহেলি? জুনিয়র শর্মা মানে? নতরেশবাবু বিস্মিত চোখে তাকালেন কুহেলির দিকে, কিছুটা যেন উত্তেজিত। কুহেলির ঠোঁটে তখন বিচরণ করছে একটা স্মিত হাসি। সে জানে এই একটা কথা মুহূর্তে সব বিষাদকে দূরে সরিয়ে দিতে পারে। নতরেশবাবু কুহেলির দিকে কিছুক্ষণ চেয়ে থাকার পর দৃষ্টি সরিয়ে আলেকের ওপর ফেলালেন। আলেকের মুখেও এত কষ্টের মধ্যেও খেলছে এক টুকরো আলতো হাসি। নতরেশবাবু বুঝতে পারলেন, কিন্তু এখনও যেন ঠিক বিশ্বাস হচ্ছে না। চোখ দুটো আচমকাই জলে ভরে উঠল। না, এই অশ্রু বেদনার নয়, কষ্টের নয়, দুঃখের নয়, এই নোনা জলগুলো আজ আনন্দের জোয়ার নিয়ে নেমে আসছে। নতরেশবাবুর শীর্ণ রোগক্লিষ্ট মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। ঠোঁটের এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে ছড়িয়ে পড়ল স্মিত হাসির উচ্ছ্বাস। আনন্দে যেন আত্মহারা হয়ে যেতে চাইছেন তিনি। আনন্দ অশ্রুতে সিক্ত গলায় তিনি বলে উঠলেন, তোমরা সত্যি বলছিস তোরা? আলেক, তুই বাবা হতে চলেছিস? কুহেলি বেটা, তুমি সত্যি? কথাগুলো যেন কিছুতেই সম্পূর্ণ করতে পারছেন না তিনি। খুশির তোড়ে যেন তার সব ভাষারাও কেমন এলোমেলো হয়ে পড়ছে। কুহেলি আর আলেক দুজনেই একসঙ্গে এগিয়ে গিয়ে নতরেশবাবুর পাশে বসলো। আলেক বলল, এটা সত্যি ড্যাড, আমরা তোমাকে সেদিনই জানাতে চেয়েছিলাম, যেদিন আমার এই শ্রেষ্ঠ সংবাদটা পেয়েছিলাম, কিন্তু তোমার এই স্বেচ্ছায় নিয়ে অজ্ঞাতবাস আর সেটা হতে দেয়নি। ড্যাড, আমাদের ছোট্ট পরিবার সম্পূর্ণ হতে চলেছে। নতরেশবাবু বুঝতে পারছেন না তিনি এত খুশি কোথায় রাখবেন। তার সেই ছোট্ট আলেক আজ বাবা হতে চলেছে। কুহেলির কোল আলো করে একটা ছোট্ট আলেক, না হলে একটা ছোট্ট কুহেলি আসতে চলেছে। এটাই তো চেয়েছিলেন তিনি। আজ যেন নিজেকে সম্পূর্ণ মনে হচ্ছে নতরেশবাবুর। খুশির আবেগে দুহাতে জড়িয়ে ধরলেন তার আলেক আর কুহেলিকে। দু চোখের উষ্ণ জলে যেন সুখের বন্যা নেমেছে আজ। কি এক পরম প্রশান্তিতে ভরে উঠেছে তার মন। কিন্তু এই জগতে সুখ দুঃখ কোনোটাই স্থায়ী নয়। এই আছে, এই নেই। নোনা জলগুলোর সুখ অনুভূতি যেন বেশিক্ষণ স্থায়ী হলো না। বিষণ্ণতার ছোঁয়ায় যেন জ্বালা করতে লাগলো চোখ দুটো। এই তো এক মুহূর্ত আগেও যেখানে বিরাজ করছিল অসীম প্রশান্তি, এখন সেখানে ছেয়ে আছে
শুধুই একরাশ হাহাকার। এ জীবনের শ্রেষ্ঠ সুখ আর হয়তো পাওয়া হবে না তার। হাতে যে আর মাত্র গুটি কয়েক দিন বাকি। নথরেশবাবুর অন্তরটা একটা বিরাট শূন্যতায় পড়ে উঠল। এমনিতেই জেনে বুঝে নিজের প্রিয়জনের মায়া কাটিয়ে বিদায় নেওয়া যে ঠিক কতখানি কষ্টের সেটা সে নিজে না অনুভব করতে পেরেছে সে বুঝবে না। আর এখন তো যেন কষ্টটা আরও দ্বিগুণ হয়ে চেপে বসেছে তার বুকের ওপর। কিছুটা নিজের স্বার্থেও এই অজ্ঞাতবাসের পথটা বেছে নিয়েছিলেন তিনি। পরিবারের মোহটা কাটিয়ে উঠতে চেয়েছিলেন তিনি, যাতে তাদের ছেড়ে যাওয়ার কষ্টটা কিছুটা হলেও কম হয়। কিন্তু আজ এ কী হলো? সেই মোহটা যে আরও বেশি করে ঘিরে ধরতে চাইছে তাকে। পরিপূর্ণ এই সংসার ছেড়ে যেতে মন চাইছে না যে। নথরবাবু ওদের অলক্ষ্যেই একটু সামলে নিল নিজেকে। ছেলে মেয়ে দুটো বড্ড ভালোবাসে তাকে। ওদের সামনে যদি এমন দুর্বল হয়ে পড়েন তাহলে কি করে চলবে? মুখে একটা প্রশস্ত হাসি এনে বললেন, এত বড় একটা সুখবর তোরা আমাকে এত দেরিতে বলছিস? এসি আগে তোরা আমার ওপর রাগ দেখাতে ব্যস্ত হয়ে পড়লি। এত কিছুর মধ্যে যেন হঠাৎ করে একটা খুশির দমকা হাওয়া বয়ে এলো। নথরবাবু সযত্নে নিজের কষ্টগুলোকে মনের অতল গভীরে লুকিয়ে রাখলেন। সবটা জানার সত্ত্বেও মেতে উঠলেন খুশিতে। উত্তেজিত হয়ে বললেন, ইস, আমারই দোষ, এই অবস্থায় কুহেলিকে এতটা জার্নি করতে হলো। কুহেলি কিছু বলতে চাচ্ছিল, কিন্তু নথরবাবু আর সেই সুযোগই দিলেন না। এক নাগাড়ে তিনি বলে চললেন, যাক, সে যা হয়েছে সে তো হয়েই গেছে। আমি এখন যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে চাই। আলেখ, তুই তো ডক্টর লুইসকে দেখলি, ওনাকে বলিস তো আমার সাথে একবার দেখা করতে। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে বেরোতে চাই। কত কিছু করার আছে বলতো। আমি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের জুনিয়র মেম্বারের রুম সাজাবো, যাতে আমাকে না পেলেও আমার ছোঁয়াটা যেন তার কাছে পৌঁছায়। শেষের কথাটা তিনি অবশ্যই নিজের মনের মধ্যেই বললেন। আলেখ আর কুহেলি দুজনেই যেন হতভম্ব হয়ে পড়েছে। কোথায় গেল সেই এক মুহূর্ত আগে বিরাজ করা তীব্র যন্ত্রণাদায়ক পরিস্থিতি? এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে সবটাই একটা ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন ছিল, যেটা নিদ্রার অবসানের সঙ্গেই হারিয়ে গেছে চিরতরে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না এবং জানাবেন কেমন লাগছে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই শুনতে থাকুন। আগামীতে আরও সুন্দর হতে চলেছে। শুনতে থাকুন। ধন্যবাদ।